আমি বলছি না যে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করলে ৩০০ রান করে ফেলবে যদি একাদশে এই পরিবর্তনটা করা হয়, কিংবা পরে ব্যাটিং করে যদি আমরা ৩৫০ টার্গেট পাই দ্বিতীয় ওয়ানডের মতো, তাহলে আমরা সেই রান তাড়া করে জিতে যাব, সেটা আমি বলছি না। কিন্তু এই পরিবর্তনটা হওয়া উচিত। ইন অল ফেয়ারনেস, সৌম্য সরকার একাদশের জায়গাটা ডিজার্ভ করেন, একাদশে ফেরাটা তিনি ডিজার্ভ করেন। সৌম্য ফেল করতে পারেন, এই ম্যাচে তিনি প্রথম বলে আউট হয়ে যেতে পারেন, কিন্তু আপনি ম্যাচের আগের সমস্ত কিছু যখন বিবেচনায় নেবেন, তখন একাদশে ঢোকার দাবিদার সৌম্য সরকার প্রবলভাবে। একাদশটা কিভাবে নির্বাচন হয়, বা ধরেন স্কোয়াড নির্বাচনটা কিভাবে হয়, সিলেকশন প্যানেল করেন, কোচ ক্যাপ্টেনের ভূমিকা সেই জায়গাটাতে একাদশ নির্বাচন অনেক বেশি করে থাকে। সেইখানটাতে পারফরমেন্সের যেমন গুরুত্ব রয়েছে, টিমের ড্রেসিং রুমে আরেকটা ব্যাপারকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়, ফেয়ারনেস। সবার প্রতি সমান ফেয়ারনেস দেখাচ্ছে কিনা টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেল, কোচ, ক্যাপ্টেন। সৌম্য সরকার যেইভাবে একাদশ থেকে বাদ পড়েছেন, সেইটা আমার কাছে খুব ফেয়ার হয়েছে বলে মনে হয় না। আবার যেই ক্রাইটেরিয়ায় তিনি বাদ পড়েছেন, সেম ক্রাইটেরিয়া যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে তৃতীয় ওয়ানডে ম্যাচে সৌম্য সরকার একাদশে কেন ফিরবেন না? আমি আলোচনাটা করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি জানি না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কখনো এমন ঘটনা ঘটেছে কিনা যে আগের সিরিজের সর্বোচ্চ রান যিনি করেছেন, তিনি পরের সিরিজের প্রথম ২টা ম্যাচে একাদশ থেকে ড্রপড হয়েছেন। আমি জানি না আমাদের ওয়ানডে হিস্ট্রিতেই কখনো এই ঘটনা ঘটেছে কিনা, সর্বশেষ ২টা ওয়ানডে ম্যাচে যিনি দলের টপ স্কোরার ছিলেন, তিনি নেক্সট সিরিজের পরের ২টা ওয়ানডে ম্যাচে একাদশেই নেই। সৌম্য সরকারের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটেছে। আমরা লাস্ট ওয়ানডে খেলেছি গত অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেইখানটাতে ৩ ম্যাচে ১৪০ রান সৌম্য সরকার করেছিলেন, অ্যাভারেজ ছিল 46.66। ওই ১০০-র বেশি রান সিরিজে কিন্তু আর কেউ করতে পারেননি। টপ স্কোরার সৌম্য সরকার ছিলেন। আপনি যদি লাস্ট ম্যাচটার কথা ধরেন, সেইখানটাতে সৌম্যর একটা ৯১ রানের ইনিংস ছিল, দলের সর্বোচ্চ। তার আগের ম্যাচটার কথা যদি ধরেন, সৌম্যর একটা ৪৫ রানের ইনিংস ছিল, দলের সর্বোচ্চ। সর্বশেষ ২টা ওয়ানডে ম্যাচে দলের সর্বোচ্চ রান যার, ওই সিরিজটাতে সিরিজের সর্বোচ্চ রান যার, তিনি নেক্সট সিরিজে একাদশ থেকে বাদ পড়ে গেলেন। প্রথম ২টা ম্যাচে তিনি একাদশে থাকলেন না। বাংলাদেশের ক্রিকেট কি অস্ট্রেলিয়ান ক্রিকেট হয়ে গেল নাকি? ভারতের ক্রিকেট হয়ে গেল নাকি? ইংল্যান্ডের ক্রিকেট হয়ে গেল নাকি? মানে সৌম্যর বাদ পড়া দেখলে তো বিষয়টা ওইরকম মনে হয়। হ্যাঁ, এই জায়গাটাতে আমি বলছিলাম যে পারফরমেন্সের একটা বিবেচনা, একটা হচ্ছে গিয়ে ফেয়ারনেসের যে বিবেচনা, সেই ন্যায্যতা সৌম্যর ক্ষেত্রে আসলে হলো কিনা, ন্যায় বিচারটা আসলে কি তিনি পেলেন কিনা। যদি আপনি ধরেন ফরম্যাটে, ইন্টারন্যাশনাল ফরম্যাটে এরকম রান করার পর নেক্সট সিরিজের প্রথম ২টা ম্যাচে একাদশে না থাকাটা, এইটা আসলে অন্যায় হয়েছে সৌম্য সরকারের সাথে, এইখানটাতে কোনো ডাউট নাই। আলোচনায় কোনটা আসতে পারে যে না, আমরা রিসেন্ট ফর্ম বিবেচনায় নিয়েছি, আমাদের ধরেন এই কোচ, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট যারা একাদশ নির্বাচন করেছেন, তারা হয়তো রিসেন্ট ফর্মটা বিবেচনায় নিয়েছেন, ডোমেস্টিক ক্রিকেট বিবেচনায় নিয়েছেন, প্র্যাকটিস ম্যাচ বিবেচনায় নিয়েছেন, আমাদের ওই বিপিএল ছিল, তারপরে হচ্ছে গিয়ে এনসিএল, ওডিআই ছিল, প্র্যাকটিস ম্যাচ ছিল, সবকিছু সেটাতে হয়তো বা তারা বিবেচনায় নিয়েছেন। কিন্তু সেই বিবেচনায় নেয়াটা যদি ক্রাইটেরিয়া হয়, সেই ক্রাইটেরিয়া কি বাংলাদেশ ক্রিকেটের সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? সবসময় অ্যাপ্লিকেবল? ধরেন লিটন দাস, তিনি তো এই সময়টাতে তার পারফরমেন্স কি, যেই কারণে তিনি ওয়ানডে দলে ফিরেছেন? সেরকম পারফরমেন্স তো নাই রে ভাই। কিংবা ধরেন লিটন ভালো করেছেন, লাস্ট ম্যাচটাতে তিনি আমাদের টপ স্কোরার ছিলেন, অ্যাকচুয়ালি ছিলেন, কিন্তু আমি বলছি যে সবার ক্ষেত্রে কি সেম ক্রাইটেরিয়া মেনটেন করা হচ্ছে কিনা। লিটনের ৮টা ওয়ানডে ম্যাচে ১৩ রান করেছিলেন, সর্বশেষ ৮টা ওয়ানডে ম্যাচে। এরপরে কিছুই না করে তিনি আবার ওয়ানডে টিমে চলে আসলেন। আর সৌম্য সরকার লাস্ট সিরিজটাতে টপ স্কোরার ছিলেন, লাস্ট ২টা ম্যাচে দলের টপ স্কোরার ছিলেন, স্টিল তিনি হচ্ছে কি একাদশে থাকবেন না। এইটা তো ড্রেসিং রুমে প্রত্যেককে একই রকম ভাবে দেখার, একই পাল্লায় মাপার সেই বার্তাটা তো আসলে দিচ্ছে না। তানজিদ হাসান তামিমকে একাদশে ইনক্লুড করা হয়েছে এবং প্রথম ম্যাচটাতে তিনি যে ৬৭ রানের অপরাজিত একটা ইনিংস খেলেছেন ৪২ বলে, সেই কারণে সৌম্য সরকারের না থাকাটা নিয়ে খুব একটা আলোচনার জায়গা তৈরি হয় নাই। বাংলাদেশে যেহেতু ওই ম্যাচটাতে ১১৫ মাত্র টার্গেট ছিল এবং সেই টার্গেটে তানজিদ এত ভালো ব্যাটিং করেছেন, বাংলাদেশ ওই ম্যাচটা জিতে গেছে সহজেই ৮ উইকেটে ২০৯ বল হাতে রেখে। ফলে ওইটা নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি। কিন্তু সেকেন্ড ম্যাচে যখন আমাদের ব্যাটিং কলাপস করেছে, আরও একবার আমরা ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়লাম, তখন কিন্তু ওই আলোচনার জায়গাটা জোরদার হয়েছে।
তানজিদ তামিম এই ম্যাচে আবার তিনি 1 রান করে আউট হয়ে গিয়েছেন। এখন সৌম্যর জায়গা যিনি নিয়েছেন তিনি কি প্রতি ম্যাচেই 50 করবেন? না, আমি সেটা বলছি না। কিন্তু সৌম্যকে আপনারা যেভাবে বাদ দিয়েছেন সেই ক্রাইটেরিয়া যদি হয় তাহলে সাইফ হাসানের জায়গায় সৌম্যকে খেলাবেন না কেন? কারণটা কি? সাইফ হাসানের কেসটা আমি একটু বলি। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বাইরে ছিলেন বেশ কিছুটা সময়। গত বছর ফিরে খুব ভালো পারফর্ম করেছেন এবং তাতে করে তার নিজের মাথা ঘোরার আগে আমাদের ক্রিকেট বোর্ডের মাথা ঘুরে গেছে, আমাদের ক্রিকঅপস কমিটির মাথা ঘুরে গেছে। তারা সাইফ হাসানকে একটা ফরম্যাটের টি-20 ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন করে দিলেন এবং সাইফ হাসানের সর্বনাশটা করে দিলেন। ভাইস ক্যাপ্টেন হওয়ার পর সাইফ হাসান রান করাটা মোটামুটি ভুলেই গিয়েছেন। একটা টেস্ট খেলেছেন, সেখানে 2 ইনিংসে করেছেন 14 আর 18। 3টা টি-20 খেলেছেন, সেইখানটাতে করেছেন 6 রান, 19 রান, 22 রান এবং এই সিরিজে যে 2টা ওয়ানডে ম্যাচ খেলেন সেখানে করলেন 4 রান আর 12 রান। কোনো ফরম্যাটেই রান পাচ্ছেন না। ডোমেস্টিকে বিপিএলটা যে খেলেছেন সেই বিপিএল এর প্রথম 8 ম্যাচ মিলিয়ে মাত্র 60 রান করেছিলেন তিনি। 8 ম্যাচে 60 রানস করেছিলেন অনলি। লাস্ট ম্যাচটাতে তিনি একটা 50 করে সেটা ঠিক আছে, সেটা আর কতটা আর কাভার দিতে পারবেন। এবং এই সিরিজের 2টা ম্যাচেও তিনি আসলে ব্যর্থ হয়েছেন। তাহলে তাকে কি জন্য কন্টিনিউ করবে? হ্যাঁ, সৌম্য সরকারও যে ডোমেস্টিক ফর্ম তার খুব ভালো ছিল তা না। বিপিএলেও তিনি ওই 6টা ইনিংস খেলেছেন, সেখানটাতে তার একটা মাত্র 50 ছিল। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের হিসাবটা যদি আপনি ধরেন, আপনি যদি সাইফের ক্ষেত্রে ধরতে পারেন যে না, সাইফ লাস্ট ওয়ানডে ম্যাচে 80 রান করেছে, ফলে তাকে আমরা তো একাদশে রাখবো। তাহলে তো ভাই লাস্ট ওই ওয়ানডে ম্যাচে যেই ম্যাচে সাইফ 80 করেছে সেই ম্যাচে 91 সৌম্য করেছে। তার আগের ম্যাচে 45 সৌম্য করেছে। ওই সিরিজের টপ স্কোরার সৌম্য ছিল। তাহলে সৌম্য সরকারকে এখানটাতে রাখা হবে না কেন? সাইফ হাসান ইজ স্ট্রাগলিং। তাকে আসলে ওই ভাইস ক্যাপ্টেন্সি দেওয়ার পর থেকেই মনে হচ্ছিল যে ব্যাটিংটা মানে ভাইস ক্যাপ্টেন্সি কি আর আলাদা কোনো প্রেশার রয়েছে কিনা তা নেই, কিন্তু তিনি তার যে রিভাইভালটা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেইটা এখন আবার অনেক দূরবর্তী মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে তিনি প্রতিনিয়তই হচ্ছে গিয়ে ক্রিজে গিয়ে নিজের সঙ্গেই যুদ্ধ করছেন, প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে তিনি পেরে উঠছেন না। এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় আপনি যদি ফেয়ারনেসের কথা বলেন সেই ক্ষেত্রে সাইফের জায়গায় সৌম্য লাস্ট ম্যাচে একাদশের জায়গা পাওয়াটা ডিজার্ভ করেন। ভাই, ক্রিকেট খেলা বা পারফর্মিং আর্ট যে কোনো খেলাধুলা এইরকম জিনিসপত্র আসলে খুবই রিস্কি। ধরেন এমন হতে পারে যে সাইফ হাসানকে একাদশে রেখে দেওয়া হলো, সাইফকে যদি একাদশে খেলায়, আমার কাছে এখন মনে হচ্ছে যে সাইফের জায়গায় সৌম্যকে খেলানো উচিত, কিন্তু সাইফকে যদি একাদশে খেলায় আমি অবশ্যই চাইবো সাইফ যেন ওই ম্যাচে খুব ভালো পারফর্ম করেন। সেটা আমি চাইবো না? আরে আশ্চর্য, সেটা তো চাইবই, কিন্তু আপনার ফেয়ার কিনা ম্যাচের আগের হিসাবে সেই আলোচনাটা করছি। সাইফ খেললে ওই ম্যাচে খুব ভালো পারফর্ম তিনি করতে পারেন, তখন আবার হয়তো মনে হতে পারে যে না ঠিক আছে, সৌম্যকে বাদ দেওয়া হয়েছে, তিনি একাদশে বেড়েছেন, সেটা ভালো হয়েছে। আবার ধরেন সৌম্যকে খেলানো হলো কিন্তু সৌম্য ফেল করলেন, তখন মনে হতে পারে যে না, সৌম্য তো আসলে এসেই বা কি করেছেন, তার চেয়ে তিনি বাইরে থাকতেন সেটাই ভালো ছিল। সাইফ তাও কিছু করলেও করতে পারতেন, বা তানজিদ তামিমকে যদি বাদ দেন, আমি যদি সেই হিসাবে বলি যে তিনি কিছু করলেও করতে পারতেন। কিন্তু হিসাবটা যখন ফেয়ারনেসের, পারফরমেন্স তো আমি বলছিলামই, কিন্তু ফেয়ারনেস, ন্যায্যতা, ন্যায়, সেইখানটাতে আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার একাদশের জায়গাটা ডিজার্ভ করেন। প্রথমত তাকে যেভাবে একাদশ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে সেইটা তিনি ডিজার্ভ করেন না, আর যেই ক্রাইটেরিয়ায় তাকে ছুঁড়ে ফেলা হলো এখন অন্যদের ব্যর্থতার কারণে সেই সেম ক্রাইটেরিয়াতে সৌম্য সরকারকে একাদশে কেন নেওয়া হবে না? পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। এবং আগের ম্যাচটাতেও আমরা দেখেছি যে ফার্স্ট খেলাটাতে আমরা এত দাপটের সঙ্গে জিতলাম, কিন্তু সেকেন্ড ম্যাচটাতে আমরা একেবারেই অসহায়ভাবেই পাকিস্তানের কাছে চেয়ে চেয়ে মোটামুটি হেরে গেলাম। বৃষ্টির দায় দিয়ে ভাই কোনো লাভ নাই, বৃষ্টি না হলেও ওই ম্যাচটা আমরা হারতাম। আমাদের ওই 32 ওভারে 243 রান আমরা করতে পারবো না সেটা বলছেন, 50 ওভারেও ভাই 275 করতে পারতাম না। যেই ব্যাটিংটা আমরা করেছি, যেই অ্যাপ্রোচ আমাদের, যেই অ্যাপ্লিকেশন আমাদের, তাতে করে বাংলাদেশের পক্ষে সেইটা আসলে সম্ভব ছিল না। এখন সৌম্য সরকার একাদশে ঢুকলেই, ওপেনিং স্লটে একটা চেঞ্জ হলেই কি বাংলাদেশ টিম চেঞ্জ হয়ে যাবে? না, অবশ্যই না। কিন্তু মাঠে নামার আগে বাংলাদেশের সেই জয়ের, রান করার পসিবিলিটির জায়গাটা বাড়বে, ন্যায্যতার জায়গাটা প্রতিষ্ঠিত হবে যে না ঠিক আছে, প্রত্যেককেই একই ক্রাইটেরিয়া সবার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেককেই ড্রেসিং রুমে একই রকমভাবে দেখা হয়। সেই হিসাবে হচ্ছে গিয়ে সৌম্য সরকার এই লাস্ট ম্যাচে একাদশে জায়গাটা ডিজার্ভ করেন বলে আমার কাছে মনে হয়। আমি আবারও বলছি, সৌম্য একাদশে এসে ফেল করতে পারেন, কিংবা সাইফ অথবা তানজিদ তামিম তারা একাদশে থেকে গিয়ে খুব ভালো করতে পারেন, কিন্তু ম্যাচের আগের যেই হিসাব, সিরিজের আগের যে হিসাব ছিল সেই হিসাবে সৌম্য সরকার একাদশ থেকে বাদ পড়াটা ডিজার্ভ করেন না। এবং ম্যাচের আগের, এখন থার্ড ওয়ানডের আগের যে হিসাব, তাতে করে ওই দুইজন
দুইজনের কোনো একজনের জায়গায়, বেশি করে সাইফ হাসানের জায়গায় আমার কাছে মনে হয় যে সৌম্য সরকারের একাদশে থাকাটা, একাদশে ঢোকাটা তিনি আসলে ডিজার্ভ করেন। টিম ম্যানেজমেন্ট কি আমাদের টিমের ড্রেসিং রুমে, আমাদের বার্তা দিতে হবে না, মিডিয়াকে বার্তা দেওয়ার কিছু নাই, আপনার দর্শকদেরও বার্তা দেওয়ার কিছু নাই। ড্রেসিং রুমে কি অন্তত ওই বার্তাটা দিতে পারবে? ফেয়ারনেসের বার্তা, যে না, টিমের সবাইকে সমানভাবেই দেখা হয়, এবং সেই বার্তা যদি দিতে চায় তাহলে আমি মনে করি যে লাস্ট ম্যাচের একাদশে সৌম্য সরকারকে ইনক্লুড করা উচিত, ইনক্লুড করাটা প্রয়োজন, ইনক্লুড করাটা জরুরি। আমার সঙ্গে আপনি একমত কিনা জানাতে পারেন।